বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনাটা বেশ জমে উঠেছে। এতদিন যেটি ছিল আওয়ামী লীগের অনলাইন আলোচনায়, সেটি এখন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বক্তব্য আসায় এই আলোচনায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনা গত কয়েকদিন ধরে তিনি ফিরছেন বলে যে বক্তব্য দিয়ে আসছেন, তার পেছনে কি এমন কোনো বিশেষ রহস্য আছে যেটির কারণে নানান পক্ষে আলোচনা শুরু হয়েছে। আবার শেখ হাসিনা ফেরার এই বার্তা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে ইউনূসের সমর্থক বলে পরিচিত ছাত্র নেতাদেরকেও। তাদের কেউ প্রকাশ্যে জনসভায়, কেউ বা নিজের ফেসবুক পেজে লম্বা স্ট্যাটাস দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলো ঘেটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী 3টি ভারতীয় গণমাধ্যমকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন, যেগুলো 19 মে ছাপা হয়েছে। তার মধ্যে আনন্দবাজার পত্রিকাকে বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। প্রশ্ন হলো, এই নীরব প্রস্তুতির ধরনটা কি? সেটির ইঙ্গিত পাওয়া যায় এই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, এর আগে 2 দফায় শেখ হাসিনা ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু এই প্রথম কোনো মিডিয়াতে তিনি দেশে ফেরার কথা বলেছেন। শেখ হাসিনার এই ইমেল সাক্ষাৎকারগুলো এমন এক সময় প্রকাশিত হলো যেখানে কয়েকদিনের মধ্যে ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক সূত্রগুলো বলছে রুবিওর সফরে দিল্লিতে আলোচ্য সূচির একটি অন্যতম ইস্যু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। শুধু দিল্লি নয়, মার্কো রুবিও কয়েক ঘন্টার জন্য কলকাতায় যাবেন, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের প্রশ্ন, 3য় দফায় ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে সেটির কি ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। ভারতীয় সরকারের দাবি তিনি দেশটির সরকার অতিথি হয়ে দিল্লিতে আছেন। সেখান থেকে তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে ভিডিও বার্তা দেন। দিল্লিতে থাকা অবস্থায় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রথম ছাপা হয়েছিল গত বছরের 29 অক্টোবর। ওই একদিনে বিশ্বখ্যাত 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ইমেইলে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই 3টি সাক্ষাৎকারের মূল বিষয় ছিল সাক্ষাৎকারগুলোতে তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে তার নিজের কোনো দায় নেই বলে তিনি দাবি করেছিলেন। 2য় দফায় শেখ হাসিনা ইমেল সাক্ষাৎকার ছাপা হয় গত বছরের শেষ দিকে। 2025 সালের নভেম্বরে তিনি ভারতীয় গণমাধ্যম নিউজ 9কে এবং ডিসেম্বরে নিউজ 18 ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই 2টি সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন। তাছাড়া এই 2 দফার সাক্ষাৎকারগুলোতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ইউনূসের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন, কিন্তু তার দেশে ফেরা নিয়ে এর আগে জোরালোভাবে কোনো সাক্ষাৎকারে কিছু বলেননি, যেটি দেখা যাচ্ছে 19 মে 3টি ভারতীয় গণমাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে। এই 3টি গণমাধ্যম হলো হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট এবং কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। 3টি গণমাধ্যমের পক্ষ থেকে মূল প্রশ্নটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে এবং সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বহাল থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? এর উত্তর দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার 1981 সালে দেশে ফেরার ইতিহাস তুলে ধরেন। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গর্ব নিয়ে মাথা উঁচু করে ফিরবেন। আনন্দবাজারকেও একই কথা বলেছেন। তবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তার ফেরা আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটি বেশ ইঙ্গিতপূর্ণ।
যেমন আনন্দবাজারকে বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা যদি আওয়ামী লীগকে দমন করতে পারত তাহলে বাংলাদেশের জন্ম কখনোই হতো না। হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনদের সাময়িক শক্তি প্রদর্শন, কিন্তু বাস্তবে এটি তাদের ভয়ের প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায়, কারণ আওয়ামী লীগ যদি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আনন্দবাজারের কাছে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আবেগে রয়েছে, ফলে তার ও তার দলের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। নীরবে তার প্রস্তুতি চলছে। দর্শক, আওয়ামী লীগ ফেরার জন্য যে প্রস্তুতি চলছে সেটি এই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে বললেন। অবশ্য গত সপ্তাহখানেক ধরে অনলাইনে পাওয়া তার অডিওতে শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। প্রশ্ন হলো, নীরবে কি প্রস্তুতি চলছে? এর ইঙ্গিত পাওয়া যায় হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারে প্রকাশিত সাক্ষাৎকারে। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে বলা হয়েছে, তার বাংলাদেশে ফেরা বা রিটার্নের বিষয়টি একটি নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করে না। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনরুদ্ধারে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নাই। এরপর তিনি যেটি বলেছেন সেটি থেকে ধারণা পাওয়া যায় নীরবে যে প্রস্তুতি চলছে সেটি আসলে কি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জন্য তিনি লড়াই করছেন এবং তিনি ও তার দল আওয়ামী লীগ কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছেন। আবার মিলেনিয়াম পোস্টের সাক্ষাৎকারেও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরে সোরে কাজ চালাচ্ছে আওয়ামী লীগ। আরেকদিকে দেশের নেতা কর্মীরাও আগের চেয়ে অনেক বেশি সংগঠিত বলে তিনি দাবি করেছেন। এমনকি কূটনৈতিক পর্যায় থেকে বিভিন্ন সময় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে প্রস্তাবের কথা শোনা গিয়েছিল সেটি নিয়ে তিনি যে খুব বেশি চিন্তিত নন সেটিও 3টি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। দর্শক, শেখ হাসিনা এই যে প্রথমবারের মতো আওয়ামী লীগের ফেরার বিষয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতার কথা বললেন, সেটি এমন এক সময় যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লি সফরে যাচ্ছেন 5 দিন পরে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 3 দিনের সফরে রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারতে যাবেন। সেখানে তার কোয়াডের সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের সময় আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, মার্কো রুবিওর এই সফরের আগে আমেরিকার 250 বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে দিল্লিতে বেশ অভিনব প্রচার চালানো হচ্ছে। 3 চাকাওয়ালা স্কুটারের পিছনে ট্রাম্পের পোর্ট্রেট আর আমেরিকার জাতীয় পতাকা দিয়ে লেখা হয়েছে, শুভ জন্মদিন 250 বছরের পুরনো আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রুবিওর এই সফরের বিশেষত্ব হলো প্রায় 14 বছর পর কোনো মার্কিন হাই প্রোফাইল মন্ত্রী পশ্চিমবঙ্গ বা কলকাতা সফরে যাচ্ছেন। তবে সফরটি হবে কয়েক ঘন্টার। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় যাওয়ার পর তার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দিল্লি ও কলকাতার বৈঠকগুলোর আলোচ্য সূচিতে বাংলাদেশ এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বিশেষ স্থান পাবে। আগে শেখ হাসিনার এমন সাক্ষাৎকারকে বিশ্লেষকরা বিশেষ নজরই দেখছেন, কারণ শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে জঙ্গি উত্থানের ইস্যুটি তুলে এনেছেন। মিলেনিয়াম পোস্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সারা বিশ্বের বন্ধুপ্রতিম দেশ এবং সংস্থার সমর্থন চাইছেন? শেখ হাসিনা উত্তরে বলেছেন, তিনি বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র ও সংগঠনের সহযোগিতা কামনা করছেন। বাংলাদেশে আজ যা ঘটছে তা নিছক একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলে তিনি দাবি করেন। বলেছেন, এটি মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যুক্ত।
তিনি বলেছেন, যদি বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ হয়, যদি একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যদি অরাজকতার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপরও। হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে, জঙ্গি ও চরমপন্থী শক্তির উত্থানের কারণে বাংলাদেশ 2001 থেকে 2006 সালের মধ্যবর্তী সময়ের অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, চরমপন্থা ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্যই হুমকি নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর সফরে ভারত ও আমেরিকার বাণিজ্য ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই ইস্যুতে কথা বলা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে শেখ হাসিনার এমন বক্তব্য নিয়ে যে বাংলাদেশের সরকারি মহলও বেশ ভাবছে, সেটি বোঝা যাচ্ছে। এতদিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু 19শে মে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু বিএনপি সরকার করবে না। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচার হয়েছে, দেশে ফিরলে তাকে সে রায় ডিফেন্ড করতে দেওয়া হবে। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একদিন আগের মতোই দাবি করেছেন, আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। 19শে মে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো প্রকাশের পরই লম্বা স্ট্যাটাস দিয়েছেন ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অবশ্য তার স্ট্যাটাসটা একেবারে গদ্য কবিতার মতো। সেখানে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে, 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তিনি আওয়ামী লীগের শক্তিশালী হওয়ার পিছনে ইউনূসের আমলের মব শাসনকে দায়ী করেন। অবশ্য সেই সময় তিনি নিজেই ছিলেন ক্ষমতায়, যে ক্ষমতার দম্ভে তিনি আইন ও সংবিধানের তোয়াক্কা না করে বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনা ইস্যু নিয়ে এই দুটি দেশ ছাড়াও আরো দুটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক পর্যায়ে গত 2 সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং সে আলোচনাগুলো হয়েছে ভারত ও বাংলাদেশের বাইরে। একটি আলোচনা হয়েছে পশ্চিমা একটি দেশ এবং আরেকটি আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশে। সেসব আলোচনার পরেই শেখ হাসিনার এমন ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার ছাপা হয়েছে। এ কারণে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের পর এই অঞ্চলের দেশীয় আঞ্চলিক পরিস্থিতিতে অনেক নাটকীয় মোড় দেখা দিতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হাসিনার টেলিগ্রামের এক বার্তায় বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন লালবদর মাহফুজ আলমও বলতে শুরু করে দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ তো তখনই বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে যখন মুক্তিযুদ্ধ বিরোধীরা 5 আগস্টের 2024-এর গণ অভ্যুত্থানকে 1971-এর স্বাধীনতার মুখোমুখি করেছে। তার মানে কি বুঝতে পেরেছেন? লালবদররাও বুঝতে পেরেছে শেখ হাসিনার এই হুঙ্কারটা ছোট করে দেখার বিষয় না। শেখ হাসিনা যখন বলেছে খুব শীঘ্রই আমি বাংলাদেশে ঢুকছি, তার মানে বিশাল বড় একটি প্ল্যান আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই 2টা বছর ধরে বাংলাদেশে আস্তে আস্তে করে সংগঠিত হয়েছে, আগামীতে আরো শক্তিশালী রূপে সংগঠিত হয়ে বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করবে এবং সেটা খুব অচিরেই হতে যাচ্ছে। এই কোরবানিদের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সক্রিয়ভাবে বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামবে। এইরকম মাহফুজ আলমের মতো আরো অনেক লালবদর দেখবেন আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলবে এবং তারা ক্লিয়ারলি বলবে শেখ হাসিনাই এই বর্তমান বিএনপি সরকার এবং আগের ইউনূস সরকার থেকেও অনেক ভালোভাবে দেশ চালিয়েছে। কারণ তারাও বুঝতে পেরেছে তাদের আর বাঁচার কোনো উপায় নেই। আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি ফিরছে এবং শেখ হাসিনাও বাংলাদেশে খুব শীঘ্রই ঢুকে পড়ছে। এখন একটাই বাঁচার পথ, আওয়ামী লীগের পক্ষে কথা বলা এবং সুযোগ পেলে সিস্টেমেটিক ভাবে বাংলাদেশ ত্যাগ করা। এটাই হওয়ার কথা ছিল। কারণ বাংলাদেশের জনগণ এখন সকলেই ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করছে। তারা সকলেই বলছে ফাদার অফ ফেসিস্ট হচ্ছে এই ডক্টর ইউনূস এবং এই বিএনপি সরকারও হচ্ছে একটি জোকার সরকার। এই সরকার হচ্ছে শুধু কাঠ বিলানের জন্য পটু, বাংলাদেশের কোনো কাজ করার জন্য এই সরকার আসে নাই।
শুধু কাঠ বিলানোর জন্য এসেছে। এই সরকারের মন্ত্রীরা আরো বড় জোকার। এগুলো আমার কথা না, বাংলাদেশের সাধারণ জনগণের কথা। বাংলাদেশের সাধারণ জনগণ বলছে এই বাংলাদেশের মতো একটি দেশকে, 18 কোটি বেশি মানুষকে শেখ হাসিনা কিভাবে একজন নারী হয়ে 17 বছরের কাছাকাছি সময় পরিচালনা করেছে, একটা জিনিস চিন্তা করুন। আর এই বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে 3 মাসে বেকাচেকা খেয়ে বসেছে। তিনি বিভিন্ন জায়গায় বলছে এই প্রধানমন্ত্রীর চেয়ারটা অনেক গরম। সে 3 মাসে বুঝতে পেরেছে আওয়ামী লীগের পতনের চেয়েও বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা আরো অনেক বড় কঠিন। এখন বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিতে হচ্ছে, বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে হচ্ছে ক্ষমতায় থাকার জন্য। জনগণের কথা চাইলেও চিন্তা করতে পারছে না। বাংলাদেশের নৌবন্দর এখন আমেরিকার হাতে তুলে দিতে হচ্ছে এবং বিমানবন্দর আমেরিকার হাতে তুলে দিতে হচ্ছে। নিরুপায়। আমেরিকা ক্লিয়ারলি বলে দিয়েছে ওদেরকে প্রেসার দিয়ে যে আমরা $29 মিলিয়ন শেখ হাসিনা সরকারকে পতনের পিছনে এই ডিপি স্টেট খরচ করেছে। সো আমরা যা বলি সেটা করতে হবে, আমাদের চুক্তিও বাতিল করতে পারবে না, তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখবো, কিন্তু আমরা যেগুলো চাই বাংলাদেশ থেকে সকল কিছু ফুলফিল আপ করতে হবে আমাদেরকে। একটা জিনিস চিন্তা করেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগেও কিন্তু এগুলো ক্লিয়ারলি বলে গিয়েছিল যে আমি যদি আমেরিকার সাথে আঘাত করতাম, সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার হাতে তুলে দিতাম, তাহলে আমি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতাম। বাস্তবতা, শেখ হাসিনা চোখে চোখ রেখে নিজের সার্বভৌমত্ব রক্ষা করেছে, আমেরিকার হাতে নিজের সার্বভৌমত্ব বিক্রি করে নাই এবং শেষ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে লড়ে গিয়েছে এবং বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে লড়ে গিয়েছে। শেষ পর্যন্ত পরাজিত হয়ে গিয়েছে এই কালো শক্তির কাছে। বহির্বিশ্ব থেকে শেখ হাসিনার উপর সিস্টেমেটিক ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনার বিপক্ষে নিয়ে যাওয়া হয়েছে, মেটিকুলাস ডিজাইন করে ব্রেন ওয়াশ করা হয়েছে। একটা নারী কতক্ষণ ফাইট দিতে পারে, দেশের আর্মিকে কিনে ফেলা হয়েছে এবং নিজের আশেপাশে যে সকল মন্ত্রী মিনিস্টার ছিল তারাও শেষ পর্যায়ে এসে বেইমানি করেছে। তারা 5 আগস্ট আগে অনেকে বিদেশে পালিয়ে গিয়েছে। তারপরও শেখ হাসিনা চেষ্টা করেছিল ক্ষমতায় থাকার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য। দেশটাকে তিনি রক্ষা করতে পারেন নাই। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশটার নামে বাংলাদেশ থাকলো, আমেরিকার হাতে চলে গিয়েছে। আমেরিকা এখন যেমন খুশি তেমন সাজর মতো বাংলাদেশটাকে নিয়ে খেলছে। বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য আফগানিস্তানে যেভাবে খেয়েছে সে প্ল্যানে আছে। আফগানিস্তান তো অন্তত লুটে পুটে খেতে দেয়নি, কারণ তালেবানরা যুদ্ধ করেছিল অনেক বছর। কিন্তু এই বাংলাদেশে তো ওই পরিস্থিতি নাই। এই বর্তমান যে সরকার আছে, বিএনপি সরকার এবং জামাতের জোটের যে সরকারটা আছে বিএনপি মিলে, তারা তো ক্ষমতায় থাকতে হবে আরো অনেক বছর। বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়ে হলো আমাদের আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আমাদের অনেক বছর ক্ষমতায় থাকতে হবে। সো তাদের এই স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, এটা লাল বদররা বুঝে গিয়েছে এবং মিডিয়াতে যারা টকশো করে তারাও বুঝে গিয়েছে। তারা এখন বারবার বলছে আওয়ামী লীগ নাই কোথায়। বাংলাদেশে এখনো আওয়ামী লীগ ভার্চুয়ালি ভাবে বিরোধী দল। মাসুদ কামাল গত একদিন আগে টকশোতে কথা বলেছে, তিনি বলেছে আওয়ামী লীগের কোন নেতাকে যদি এখন মারতে যায় বিএনপি, জামাতও মারতে যাবে, এনসিপিও মারতে যাবে। বিএনপি কি জামাত আর এনসিপি কে মানা করবে? তার মানে রাজপথে আওয়ামী লীগ নামলে বিএনপি, জামাত, এনসিপি সকলে এক পক্ষ হয়ে যায় আর এনটিতে থাকে আওয়ামী লীগ। তাহলে বিরোধী দল কারা? বিরোধী দল আওয়ামী লীগ। এখন নামে মাত্র 3টা রাজনৈতিক দল আলাদাভাবে বিরোধিতা দেখাচ্ছে, জামাত এবং এনসিপি বিএনপি কে, কিন্তু তিনটাই একই সংগঠন, একসাথে আছে। তিনটাই একটা জোট, তারা মিলে দেশটা পরিচালনা করতেছে। এগুলো সকল কিছু নাটক, সকলে আমরা অবগত আছি। এগুলো বলতে বলতে আমরা হয়রান হয়ে গিয়েছি। এগুলা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। পৃথিবীতে কোন শাসক টানা এরকম আমৃত্যু ক্ষমতায় থাকতে পারে না, 50 বছর 100 বছর। তারও খুব খারাপ ভাবে পতন হয়েছে। শেখ হাসিনা এত দূরদর্শী নেত্রী থাকার পরও, ইন্ডিয়ার সাপোর্ট থাকার পরও শেখ হাসিনা 17 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। তারেক জিয়া আহামরি শেখ হাসিনার থেকে এক্সট্রা অর্ডিনারি লেভেলের লোক হয়ে যায় না যে তারেক জিয়া শেখ হাসিনার থেকে বেশি বছর ক্ষমতায় থাকবে। তারেক জিয়াও যদি অনেক এক্সট্রা অর্ডিনারি কিছু করে, হায়েস্ট 10 বছর ক্ষমতায় রাখতে পারবে আমেরিকা। বাংলাদেশের মানুষ অটোমেটিক্যালি ভাবে টেনে হেসতে এই তারেক জিয়াকে মাটিতে নামিয়ে ফেলবে। অলরেডি 3 মাসের মধ্যে অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ। তারেক জিয়া সমালোচনা করা শুরু করে দিয়েছে, বিএনপি সমালোচনা করা শুরু করে দিয়েছে। সো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আরো অবস্থা খারাপ হবে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আরো খেপবে, বিএনপির মন্ত্রীদের প্রতি আরো খেপবে। এই খেপাখেপিতে বাংলাদেশের জনগণ একসময় বিস্ফোরিত হবে। আওয়ামী লীগ রাজপথে নেমে আর বিএনপির পতন করা লাগবে না, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে বিএনপি পতন করে ফেলবে। আর সেটাকে বুস্টিং দিবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেটা হওয়ার আগে
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আর সেটা হলো তো শেখ হাসিনা একেবারে বাংলাদেশে ফিরে আবারও প্রধানমন্ত্রী হবে, নির্বাচন দিল প্রধানমন্ত্রী, না দিল প্রধানমন্ত্রী হবে। খুব শীঘ্রই সে সকল বিষয় ঘটবে। অনেকে টকশোতে এসে সুশীলরা বলে আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক। আরে বেটা, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবি? তোদের ওই ক্যাপাসিটি আছে? তোরা নিজেরা থালাবাটি কম্বল নিয়ে পালানোর জন্য ব্যস্ত থাকবি, ফাঁসির দড়িতে ঝুলানোর সে সময়টা তোদের থাকবে? থাকবে না। সো অনেক গালবাজি করছস এই 2 বছরে, জোরজার মুল্লুক তার ওই ভাবসাব নিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে অনেক মারছস, অনেক কোণঠাসা করছস, এখনো জেলে পড়তেছস। এটা হয়তোবা আর কিছু মাস কিছু বছর স্থায়িত্ব থাকবে, কিন্তু তারপরে ভয়াবহ পতন তোদের হবে, তোরা সেটা কল্পনা করতে পারবি না। বুঝছ নাই ব্যাপারটা? এগুলা যদি তোরা মাথায় রাখতি, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এই 2 বছরে এত জুলুম নিপীড়ন করতি না, এত মিথ্যা হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ভর্তি না। সো আল্লাহ তোদের উপর খুব শীঘ্রই একটা গজব নাজিল করবে। তোরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবি, তোদের ক্ষমতা বেশি দিন চিরস্থায়ী থাকবে না। কারণ অতি অত্যাচারীদের ক্ষমতা আল্লাহ চিরস্থায়ী রাখে না। আওয়ামী লীগ অত্যাচার করেছে, কিন্তু তোরা যে লেভেলে করেছস তার 10 ভাগের 1 ভাগও করে না। সো বাংলাদেশের জনগণের হাতেই আবার সেম তোরা যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে শেখ হাসিনার পতন ঘটে গেছিস বাংলাদেশের জনগণের হাতে, আল্লাহও সেম